ওয়েলকাম এভরিওয়ান। আমরা আলোচনায় ছিলাম WBCHSC ক্লাস 12 বায়োলজি চ্যাপ্টার 6 মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। আজকে আমরা আলোচনা করব মেসেলসন অ্যান্ড স্টাল এক্সপেরিমেন্ট, মেসেলসন এবং স্টালের পরীক্ষা, যার দ্বারা প্রমাণ হয় যে ডিএনএ প্রতিলিপিকরণ অর্ধ সংরক্ষণশীল। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডিএনএ রেপ্লিকেশনের বিভিন্ন মোডস বা মডেল নিয়ে, যেমন কনজারভেটিভ, ডিসপারসিভ এবং সেমি কনজারভেটিভ। এবং সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপিকরণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে প্রতিলিপিকরণে একটি পুরাতন দ্বিতন্ত্রী ডিএনএ থেকে দুটি দ্বিতন্ত্রী ডিএনএ উৎপন্ন হয় এবং দ্বিতন্ত্রী ডিএনএতে একটি ওল্ড স্ট্র্যান্ড অর্থাৎ একটি পুরাতন তন্তু এবং একটি নতুন তন্ত্রী অর্থাৎ একটি ওল্ড স্ট্র্যান্ড এবং একটি নিউ স্ট্র্যান্ড থাকে। যারা যারা আমার আগের ভিডিও মিস করেছো, তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে অথবা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে সেই প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো মেসেলসন এবং স্টাল এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রথম প্রমাণ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ ভাবে ঘটে। ডিএনএ প্রতিলিপিকরণ যে অর্ধ সংরক্ষণশীল, সেটি মেসেলসন এবং স্টালের পরীক্ষা থেকে প্রমাণিত হয়। মেসেলসন এবং স্টাল 1958 সালে তারা একটি পরীক্ষা করেছিলেন, যার দ্বারা তারা প্রমাণ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল ভাবে ঘটে। N পালন মাধ্যম, যেটাকে জিরো জেনারেশন বা জিরো জনু বলা হয়, দেখো মেসেলসন এবং স্টাল কি করেছিলেন, ইকোলাইয়ের ডিএনএ অণুকে চিহ্নিত করে ওই ডিএনএ অণুর প্রতিলিপিকরণ পরীক্ষা করেছিলেন। তো তারা কি করলেন, ইকোলাইয়ের কিছু কোষকে 15N যে নাইট্রোজেনের যে আইসোটোপ, নাইট্রোজেনের নর্মাল যেটা 14N এবং নাইট্রোজেনের যে আইসোটোপ 15N, তো 15N আইসোটোপ যুক্ত পালন মাধ্যমে পালন করে কোষের সমস্ত ডিএনএ কে 15N দ্বারা চিহ্নিত করেন। আবার আমি রিপিট করছি, মেসেলসন এবং স্টাল ইকোলাইয়ের ডিএনএ অণুকে চিহ্নিত করে তাদের প্রতিলিপিকরণের যে পরীক্ষা সেটা শুরু করেছিলেন। তো ইকোলাইয়ের কিছু কোষকে তারা নাইট্রোজেনের যে 15N আইসোটোপ অর্থাৎ 15N N15 পালন মাধ্যমে তারা পালন করলেন। অর্থাৎ কিছু পরিমাণ ইকোলাইয়ের ডিএনএ কে বা ইকোলাইয়ের কোষকে তারা 15N পালন মাধ্যমে পালন করলেন। 15N এর একটা বৈশিষ্ট্যকে, 15N এটা নাইট্রোজেনের একটি আইসোটোপ এবং এটি হচ্ছে ভারী এবং 14N হচ্ছে হালকা। তো তারা দেখো এখানে যে জিরো জেনারেশন, সেখানে শুধু N15 পালন মাধ্যম, 15N পালন মাধ্যমে তারা পালন করলো এবং কোষের সমস্ত ডিএনএ কে N15 দ্বারা চিহ্নিত করে এবং এরপর এই যে ভারী ডিএনএ বা N15 দ্বারা চিহ্নিত ডিএনএ কে নিয়ে তারা সিজিয়াম ক্লোরাইড দ্রবণে 6M সিজিয়াম ক্লোরাইড দ্রবণে 48 থেকে 72 ঘন্টা সেন্ট্রিফিউজ করেন, যার ফলে 15N যুক্ত ভারী ডিএনএ অধক্ষিপ্ত হয়, যেটাকে বলা হয় 15N ব্যান্ড। দেখো ছবি দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখানে এটি ভারী জন্য একদম শেষের দিকে এসেছে, একদম নিচের দিকে, এবং এটি একটি ব্যান্ড গঠন করেছে, যেটি ভারী ডিএনএ বা N15 ব্যান্ড বলা হচ্ছে এটিকে, N15 ব্যান্ড। এবং এই জিরো জনুতে N15 পালন মাধ্যমে কিন্তু সমস্ত ব্যাকটেরিয়া, মানে ইকোলের যে ডিএনএটা, ইকোলের সমস্ত ডিএনএ কিন্তু 15N দ্বারা চিহ্নিত হয়ে যায়। বোঝা গেল? অর্থাৎ মেসেলসন এবং স্টাল ইকোলের কিছু কোষকে 15N পালন মাধ্যমে পালন করে কোষের সমস্ত ডিএনএ কে 15N দ্বারা চিহ্নিত করে এবং কোষের ডিএনএ কে তারা 6M সিজিয়াম ক্লোরাইড দ্রবণে 48 থেকে 72 ঘন্টা সেন্ট্রিফিউজ করে 15N যুক্ত ভারী ডিএনএ কে অধক্ষিপ্ত করেন। এর ফলে 15N ব্যান্ড গঠন হয়। এটা হচ্ছে জিরো জেনারেশনের স্ট্রাকচার বা ছবি।
তো পরবর্তী ধাপে তারা কি করলেন, পরবর্তী ধাপে তারা এই যে N15 পালন মাধ্যম থেকে কিছু ব্যাকটেরিয়াকে স্বাভাবিক N14 পালন মাধ্যমে রাখলেন। তাহলে নেক্সট আমরা দেখব 14N অর্থাৎ N14 পালন মাধ্যম। তো N14 পালন মাধ্যমে তারা রাখলেন। তাহলে এবার কি হবে, এবারে কিন্তু হাইব্রিড ডিএনএ তৈরি হবে, যেহেতু ডিএনএ প্রতিলিপিকরণ অর্ধ সংরক্ষণশীলভাবে ঘটে। দেখো এখানে আমি আবার রিপিট করছি, এই যে ফার্স্ট এক্সপেরিমেন্টে শুধু N15 পালন মাধ্যম ছিল, তো এবারে তারা কি করলেন, N15 পালন মাধ্যম থেকে ব্যাকটেরিয়াকে তারা তুলে এনে স্বাভাবিক যে নাইট্রোজেনের পালন মাধ্যম অর্থাৎ N14 পালন মাধ্যমে তারা রাখলেন, এবং যে কোষগুলো উৎপন্ন হলো বা যে ব্যাকটেরিয়াগুলো উৎপন্ন হলো সেখান থেকে তারা ডিএনএ নিষ্কাশন করলেন এবং আগের মতোই সেন্ট্রিফিউজ করলেন। কিন্তু এবার দেখা যাচ্ছে, আগে সেন্ট্রিফিউজ করলে দেখা যাচ্ছিল যে 15N যে ব্যান্ড সেটা একদম অধক্ষিপ্ত ছিল, একদম তলানিতে ছিল, কিন্তু এবারে সেন্ট্রিফিউজে তারা যে ব্যান্ডটা পেলেন সেটি সেন্ট্রিফিউজ টিউবের কিন্তু মাঝামাঝি স্থানে অবস্থান করবে এবং সেটি 15N ডিএনএ এবং 14N ডিএনএ এর মাঝামাঝি ঘনত্ব নির্দেশ করে, যেটাকে এটি 15N এবং 14N এর মাঝামাঝি ঘনত্ব নির্দেশ করে এবং এটি সেন্ট্রিফিউজ টিউবের একদম মাঝখানে থাকবে। যেটাকে বলা হচ্ছে হাইব্রিড ডিএনএ, অর্থাৎ ফার্স্ট জেনারেশনে এবার যেটা পাওয়া গেল সেটি হচ্ছে হাইব্রিড ডিএনএ, অর্থাৎ এটি হবে 15N বাই 14N বা হাইব্রিড ডিএনএ। তাহলে এখান থেকে যে ডিএনএটা তৈরি হবে সেটি হবে হাইব্রিড ডিএনএ। এটি N15 এবং এটি N14, গ্রিনটা N14 এবং রেডটা N15। তো পরবর্তী ধাপে তারা কি করলেন, পরবর্তী পর্যায়ে তারা ইকোলাইয়ের যে কোষগুলিকে N14 পালন মাধ্যমে আরো এক জনু ধরে বৃদ্ধি পেতে দিলেন। তাহলে এটি পুনরায় কি করা হলো, 14N পালন মাধ্যম। তাহলে এবার যেটা হবে, এখানে ছিল ফার্স্ট জেনারেশন, তাহলে আরো এক জেনারেশন ধরে বৃদ্ধি পেতে দিলেন, তাহলে এটা হবে সেকেন্ড জেনারেশন। এবং একই রকম ভাবে আগের মতোই উপজাত কোষগুলি থেকে ডিএনএ নিষ্কাশন করলো এবং সেন্ট্রিফিউজ করার পরে সেন্ট্রিফিউজ টিউবে কিন্তু এক্ষেত্রে দুটো ব্যান্ড পাওয়া যাবে। ফার্স্টে শুধু একটাই ব্যান্ড পাওয়া গেছিল, যেটি ছিল ভারী ডিএনএ অর্থাৎ 15N ব্যান্ড। সেকেন্ড অর্থাৎ যেটা ফার্স্ট জেনারেশনের ব্যান্ড, সেখানে কিন্তু একটাই ব্যান্ড পাওয়া গেছিল যেটি ছিল হাইব্রিড ডিএনএ, কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটো ব্যান্ড পাওয়া যাবে। এক্ষেত্রে দুটো ব্যান্ড পাওয়া যাবে, যার মধ্যে একটি আগের মতনই 14N 15N যেটি হাইব্রিড ডিএনএ ব্যান্ড, এই ডিএনএ অর্থাৎ হাইব্রিড ডিএনএর ব্যান্ড আগের মতো পাওয়া যাবেই। এছাড়াও কিন্তু আরো একটি N14 ব্যান্ড এখানে পাওয়া যাবে, তাহলে এটি হচ্ছে হালকা 14N বাই 14N। তাহলে এখানে কি হবে, হাইব্রিড ডিএনএ তো এখানে আছেই, হাইব্রিড ডিএনএ ছাড়াও N14 ডিএনএ কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে। এখানেও একই রকম হবে, দেখো এখানে হাইব্রিড ডিএনএ উৎপন্ন হচ্ছে, তার সাথে কিন্তু N14 ডিএনএও কিন্তু উৎপন্ন হচ্ছে। এবার তারা কি করলেন, শেষ পর্যায়ে তারা ব্যাকটেরিয়াগুলিকে N14 পালন মাধ্যমে আরো এক জনু রাখবে,
অর্থাৎ এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পুনরায় কি করা হলো, তারা 14N পালন মাধ্যমে আরো একটি জনু ধরে তারা ব্যাকটেরিয়াকে বৃদ্ধি পেতে দিলেন। তাহলে এবার কি পাওয়া যাবে, থার্ড জেনারেশন। তো শেষ পর্যায়ে N15 পালনের মাধ্যমে আরো এক জেনারেশন ধরে ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করলে, অর্থাৎ যে তৃতীয় জেনারেশনে আগের মতনই এখানে হাইব্রিড ডিএনএ এবং হালকা N14 ডিএনএ পাওয়া যাবে, কিন্তু এক্ষেত্রে হাইব্রিড ডিএনএ অর্থাৎ 15N/14N এবং হালকা ডিএনএ 14N/14N এর অনুপাত হবে 1:3। এর অনুপাত হবে 1:3। অর্থাৎ এখান থেকে যেটা পাওয়া যাবে, তো তোমরা স্ক্রিনশট মেরে বা ভিডিওটা স্টপ করে তোমরা এই ছকটা তোমরা খাতায় টুকে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মেসেলসন এবং স্টালের পরীক্ষা। তো আমি আবার রিপিট করছি মেসেলসন এবং স্টালের পরীক্ষাটা। তো মেসেলসন এবং স্টাল প্রথমে কি করেছিলেন, তারা ইকোলাইয়ের কিছু কোষকে 15N পালন মাধ্যমে পালন করে কোষের সমস্ত ডিএনএ কে 15N দ্বারা চিহ্নিত করেছিলেন এবং এরপরে তারা সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে ডিএনএ কে নিষ্কাশিত করেছিলেন। সেন্ট্রিফিউজ করতে গেলে 6M সিজিয়াম ক্লোরাইড দ্রবণে 48 থেকে 72 ঘন্টা সেন্ট্রিফিউজ করলে কিন্তু 15N অর্থাৎ ভারী ডিএনএ কিন্তু তলানিতে অর্থাৎ সেন্ট্রিফিউজ টিউবের একদম শেষে অধক্ষিপ্ত হয়ে যায়, যেটাকে 15N ব্যান্ড নামে চিহ্নিত করা হয়। তাহলে 0 জেনারেশনে কিন্তু সমস্ত ডিএনএ 15N দ্বারা চিহ্নিত হয়ে যায়। পরবর্তী পর্যায়ে তারা কি করেছিলেন, N15 পালন মাধ্যম থেকে কিছু ব্যাকটেরিয়াকে তারা স্বাভাবিক N14 পালন মাধ্যমে বৃদ্ধি ঘটিয়েছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু হাইব্রিড ডিএনএ তৈরি হয়েছিল। অর্থাৎ সেন্ট্রিফিউজ টিউবের মাঝামাঝি স্থানে কিন্তু ব্যান্ডটা গঠন হয়েছিল, যেটি N14 এবং N15 এর মাঝামাঝি ঘনত্ব নির্দেশ করে, যেটিকে বলা হয় হাইব্রিড ডিএনএ। এবং পরবর্তীতে তারা N14 পালন মাধ্যমে আরও একটি জেনারেশন ধরে ব্যাকটেরিয়াকে বৃদ্ধি পেতে দিলেন, যেটিকে বলা হচ্ছে সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনে হাইব্রিড ডিএনএ এবং সেকেন্ড জেনারেশনে কিন্তু আরও একটি ডিএনএ তৈরি হলো। হাইব্রিড ডিএনএ ছাড়াও আরও একটি N14 ডিএনএ কিন্তু তৈরি হলো এবং আরও একটা জেনারেশন ধরে বৃদ্ধি পাওয়ার পরে দেখা যাচ্ছে যে হাইব্রিড ডিএনএ অর্থাৎ N15/N14 এবং হালকা ডিএনএর যে অনুপাত সেটি হয় 1:3। তো এইভাবে বিভিন্ন ধাপের পরীক্ষাগুলির ফলাফল বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় যে ডিএনএ প্রতিলিপিকরণ হলো অর্ধ সংরক্ষণশীল। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মেসেলসন এন্ড স্টাল এক্সপেরিমেন্ট। এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব টাইপস অফ আরএনএ, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই সমস্ত টপিকগুলো নিয়ে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।